আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। স্নেহে নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, আদর্শ উচ্চ বিদ্যালয়, কৈটুলা, বেড়া, পাবনা। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, জাবেদা। তো আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, দীর্ঘদিন ক্লাস বন্ধ, তো অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের এই ঘাটতিটা পূরণের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। তো আশা করি যদি তোমরা আমাদের ক্লাসগুলো যত্ন সহকারে, গুরুত্ব সহকারে দেখো, তাহলে এর থেকে যথেষ্ট উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়বস্তু, আলোচ্য বিষয়সমূহ: জাবেদার শ্রেণীবিভাগ, লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা। জাবেদা। তো স্ক্রিনে দেখো তোমরা, জাবেদার শ্রেণীবিভাগ দেখাচ্ছে। জাবেদাকে প্রথমে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে বিশেষ জাবেদা, দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদাকে আবার ছয় ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হচ্ছে ক্রয় জাবেদা, 2 নম্বর বিক্রয় জাবেদা, 3 নম্বর ক্রয় ফেরত জাবেদা, 4 নম্বর বিক্রয় ফেরত জাবেদা, 5 নম্বর নগদ প্রাপ্তি জাবেদা এবং 6 নম্বর নগদ প্রদান জাবেদা। তো এই বিশেষ জাবেদা নিয়েই মূলত আমাদের নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো গঠন করা হয়েছে এবং এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর প্রকৃত জাবেদা হচ্ছে 5 প্রকার। এগুলো সাধারণত তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়। এগুলো তোমরা পরবর্তীতে ডিটেল জানতে পারবে। তো আমাদের মূল বিষয় যেটা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তো এই বিষয়গুলো তোমাদের প্রাথমিকভাবে ধারণা রাখতে হবে, কারণ এর থেকে নৈবেত্তিক আকারে প্রশ্ন হয়ে থাকে। এরপরে দেখো, সাধারণ জাবেদা দাখিলা প্রদানের বিষয়। আমরা জানি যে আমাদের মাধ্যমিক পর্যায়ে এবং প্রত্যেকটা পর্যায়ে সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজন হয় এবং হিসাব বিজ্ঞানের মূল বিষয় হচ্ছে সাধারণ জাবেদা। যদি সাধারণ জাবেদা ভালো না পারা যায়, তাহলে দেখবে যে তোমাদের অন্যান্য হিসেবেও অনেক জটিলতার সৃষ্টি হবে। এটাকে মূলত ফাউন্ডেশন বলা যেতে পারে। আমরা জানি যে প্রত্যেকটা বিষয়ে কিছু প্রাথমিক প্রিলিমিনারি কিছু জ্ঞান দরকার হয়। তো হিসাব বিজ্ঞানের যে প্রিলিমিনারি স্টেজ, সেটা হচ্ছে সাধারণ জাবেদা। তো জাবেদা আমরা জানি যে যখন কোনো ঘটনা ঘটে, সেখান থেকে কারবারের যে সমস্ত লেনদেনগুলো বাছাই করতে হয়। তো বাছাই করার পর সেটা জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। কিসের জন্য? যে পরবর্তীতে কারবারে কত টাকা প্রফিট অথবা লস হয়েছে এটা বের করার উদ্দেশ্যে। কারণ কারবারের মালিক এবং কারবার সংশ্লিষ্ট প্রত্যেকটা পক্ষ প্রতিষ্ঠানের প্রকৃত লাভ, লোকসান এবং আর্থিক অবস্থা জানতে আগ্রহী হয়, আর এর জন্য সাধারণ জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজন হয়। তো যেহেতু জাবেদা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর জাবেদায় ভুল হলে পরবর্তী প্রত্যেকটা স্টেপই ভুল হয়ে যায় এবং যার জন্য সঠিক আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা তথা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করা কঠিন হয়ে দাঁড়ায়, সমস্যার সৃষ্টি হয়। তো জাবেদা যত সূক্ষ্মভাবে, যত নির্ভুলভাবে করা যাবে, আমার পরবর্তী হিসাবগুলো তত নির্ভুল হবে। তো এসো আমরা সাধারণ জাবেদা করার ক্ষেত্রে কি কি বিষয় নিয়ম মেনে চলতে হয়, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। ক নম্বরে দেখো, স্ক্রিনে দেখাচ্ছে যে পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। পণ্য, মাল, চেক এইগুলো লেনদেনে দেওয়া থাকে। যেমন পণ্য ক্রয় করা হলো, মাল ফেরত আসলো, চেক দ্বারা পরিশোধ করা হলো, চেক পাওয়া গেল। তো এই যে শব্দগুলো, এইগুলো শব্দের নামে কোনো হিসাব আসবে না। যেমন দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দুটি উদাহরণ দেওয়া হয়েছে লেনদেন পণ্য বিক্রয়। এখানে পণ্য একটা শব্দ, বিক্রয় একটা শব্দ।
তো এখানে কোন শব্দটি আমার হিসাবের ক্ষেত্রে আসবে, জাবেদা দেওয়ার ক্ষেত্রে আসবে? এখানে বিক্রয় হিসাব এখানে আসবে, পণ্য কিন্তু আসবে না, আর এর সঙ্গে নগদান হিসাব আসবে। তো জাবেদা দেওয়ার কিছু নিয়ম আছে, তো এই নিয়মগুলো আমরা যদি ফলো করি তাহলে সহজেই এই জাবেদা দেওয়া সহজ হবে। তো এখান থেকে প্রাথমিকভাবে জেনে রাখো যে পণ্য, মাল, চেক এগুলোর নামে কোনো হিসাব হবে না। তো নগদান কি করে আসলো, কিসের জন্য আসলো, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অথবা ধারে উল্লেখ না থাকে বা বাকিতে উল্লেখ না থাকে তখন সেটা নগদে ধরে নিতে হয়, যদিও নগদ উল্লেখ নেই। তো সেই জন্য নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, এখানে চেক দেওয়া হয়েছে পণ্য ক্রয় করে। আমরা জানি ক্রয় একটা হিসাব এবং প্রতিষ্ঠানের যে লেনদেন হয় এর মধ্যে ক্রয় বিক্রয় একটা গুরুত্বপূর্ণ হিসাব, কারণ ক্রয় বিক্রয়কে কেন্দ্র করেই প্রতিষ্ঠান পরিচালিত হয়। তো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হয়েছে। এখানে চেকের নামে কোনো হিসাব আসবে না, চেক মূলত একটা সংস্থা এটা লেনদেন করে থাকে, সেই সংস্থার নাম হচ্ছে ব্যাংক। তো এখানে ব্যাংকের নামে হিসাবটি আসবে। তো ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে খ নম্বর একটা নিয়ম এখানে উল্লেখ করা হয়েছে, পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে ক্রেতা ও বিক্রেতার নাম উল্লেখ থাকলে বা বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। যদি পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার নাম উল্লেখ থাকে অথবা ক্রেতা বিক্রেতার পরিবর্তে যদি ওই ক্রেতা বা বিক্রেতা প্রতিষ্ঠানের নামও উল্লেখ থাকে এবং নগদ উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বাকিতে লেনদেনটি হয়েছে বলে গণ্য করতে হবে, যদিও নগদ উল্লেখ না থাকে। আবার এরকমও হতে পারে যে নগদও আছে আবার ক্রেতা বিক্রেতা প্রতিষ্ঠানের নাম আছে, সেক্ষেত্রে অবশ্যই নগদ হবে। আর নগদ না থেকে যদি ক্রেতা বা বিক্রেতার নাম থাকে অথবা ক্রেতা বিক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা বাকিতে গণ্য করতে হবে। এবং সেক্ষেত্রে কিভাবে আমরা জাবেদা দেব, এখানে দেখো একটা লেনদেন নিয়ে আসা হয়েছে, দুটি লেনদেন নিয়ে আসা হয়েছে। হাসানের নিকট হতে ক্রয় করা হয়েছে। এখানে হাসান একজন ব্যক্তির নাম, তার নিকট থেকে ক্রয় করা হয়েছে। তো ক্রয় ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ আছে কিন্তু নগদের মধ্যে উল্লেখ নেই, তো অতএব এটা বাকিতে হয়েছে ধরে নিতে হবে, যদিও বাকি বা ধার উল্লেখ নেই তবুও বাকিতে হয়েছে। কিসের জন্য, কারণ ব্যক্তির নাম আছে, নগদ উল্লেখ নেই। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে আর পাওনাদার হিসাব ব্র্যাকেটে হাসান হিসাব দিতে হবে। দেখো স্ক্রিনে দেখাচ্ছে, পাওনাদার হাসান হিসাব ক্রেডিট, এখানে পাওনাদার দিয়ে হাসান হিসাব ক্রেডিট হবে। এরপরে খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়, এখানে খালেকের নিকট নগদে উল্লেখ আছে, যেহেতু নগদ উল্লেখ আছে অতএব এখানে যদিও ব্যক্তির নাম উল্লেখ আছে তবু এটা বাকিতে ধরবো না, কারণ নগদ এখানে উল্লেখই আছে, সেই জন্য নগদান হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিকট থেকে মাল ক্রয় করা হলে ক্রয় হিসাব সর্বদাই ডেবিট হবে আর পাওনাদার দিয়ে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে ব্র্যাকেটে লিখতে হবে। আর যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম থাকার পরে নগদে থাকে তাহলে অবশ্যই সেটি নগদে হয়েছে মনে করতে হবে। তো সেই জন্য এখানে খালেকের নিকটে নগদ পণ্য বিক্রি করা হয়েছে, নগদান হিসাব ডেবিট, এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এখানে ভুল হয়ে গেছে, বিক্রয় হিসাব এখানে ক্রেডিট হবে। এরপরে দেখা একটা উদাহরণ এখানে নিয়ে আসা হয়েছে, বাকিতে ক্রয় ও বিক্রয়ের জন্য পাওনাদার ও দেনাদার হিসাব লিখতে হবে। যদি বাকি ও বিক্রয়, ক্রয় ও বিক্রয় উল্লেখ থাকে বাকিতে ক্রয় বিক্রয়, তাহলে অবশ্যই পাওনাদার দেনাদারের নামে হিসাব লিখতে হবে। দুটি লেনদেন এখানে নিয়ে আসা হয়েছে, যেমন বাকিতে পণ্য ক্রয়, এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম কিছুই নেই কিন্তু বাকি উল্লেখ আছে, তো ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে পাওনাদার দিয়ে ব্র্যাকেটে কোনো পাওনাদার এবং পাওনাদারের নাম উল্লেখ না থাকায় এখানে কিন্তু কোনো নাম দেওয়া হয়নি, যে ক্ষেত্রে পাওনাদারের নাম উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে পাওনাদার দিয়ে তার ব্র্যাকেটে তার নাম দিতে হবে। এরপরে ধারে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে কোনো দেনাদারের নাম উল্লেখ নেই হেতু এখানে দেনাদারের নাম দেওয়া হয়নি, যদি দেনাদারের নাম উল্লেখ থাকতো তাহলে অবশ্যই এখানে দেনাদারের নাম দিতে হতো।
তো এভাবে যে কোনো লেনদেন হলে আমরা এভাবে জাবেদা দেব ইনশাআল্লাহ। এরপরে দেখো ঘ নম্বর, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। ক্রয় ফেরত ও বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় ও বিক্রয় হয়েছিল, বাকিতে ক্রয় ও বাকিতে বিক্রয় হয়েছিল বলে গণ্য করতে হবে। প্রতিষ্ঠানের কিছু নিয়ম আছে। এই নিয়মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম যে যখনই পণ্য ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত থাকবে তখন সেটা অবশ্যই ইতিপূর্বে ক্রয় বিক্রয়টা বাকিতে হয়েছিল ধরে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে জাবেদাভুক্ত করব? দেখো লেনদেনটা কিরকম থাকতে পারে, যেমন আন্ত ফেরত, পণ্য ফেরত আসলো। তো পণ্য ফেরত কখন আসে? যখন মাল বিক্রি করা হয়, বিক্রয়কৃত মাল ফেরত আসে। তাহলে আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত, আন্ত ফেরত মানে বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতের দ্বারা আয় হ্রাস পায়, আর আয় হ্রাস পেলে ডেবিট হয়, মানে বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার ক্রেডিট। এখানে কিন্তু নগদানকে ক্রেডিট করা যাবে না, কারণ যখন মালটা বিক্রি করা হয়েছিল তখন দেনাদার ছিল ডেবিট আর বিক্রয় ছিল ক্রেডিট। তো ফেরতের ক্ষেত্রে দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে, সেজন্য দেনাদার হবে ক্রেডিট আর বিক্রয় ফেরত হবে ডেবিট, আয় হ্রাস পাওয়ার জন্য। দ্বিতীয় যে লেনদেনটা এখানে নিয়ে আসা হয়েছে, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। মাল ক্রয় করা হয়েছিল, সেই পণ্য ফেরত দেওয়া হলো। এই ক্রয়কৃত পণ্য ফেরতকে বহিঃফেরত বলা হয়, অর্থাৎ ক্রয় করে নিয়ে এসেছিলাম সেটা ফেরত দেওয়া হয়েছে, বহির্মুখী ফেরত। তো এইটা আমরা কিভাবে জাবেদা লিপিবদ্ধ করব? আমরা জানি ক্রয়ের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করা হয়, আর ক্রয় ফেরতের ক্ষেত্রে ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করা হবে। এটা একটা ব্যয় হিসাব, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় হ্রাস ক্রেডিট। আর এখানে দায়ও হ্রাস পেয়েছে, যেহেতু মালটা বাকিতে ক্রয় করা হয়েছিল সেইটা ফেরত দেওয়া হয়েছে, সেহেতু পাওনাদার এখানে হ্রাস পাবে ফেরতের কারণে, ব্যয়ও হ্রাস পেল, পাওনাদার দায়ও হ্রাস পেল। তো এভাবে যদি আমরা লেনদেন গুলো ঠিক মতো যাচাই বাছাই করে লিপিবদ্ধ করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, কমে যাবে, হ্রাস পাবে। এরপরে 9 নম্বর দেখো, সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় প্রভৃতি শব্দ ব্যবহার করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব, নতুন সরঞ্জাম হিসাব প্রভৃতি নামে হিসাব খোলা যাবে না। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একমাত্র ওই সম্পত্তির নামই উল্লেখ করতে হবে, সরাসরি সম্পদের নাম। যেমন একটা লেনদেন দেওয়া হয়েছে নতুন আসবাবপত্র ক্রয়, আমরা যখন জাবেদা দাখিলা দেব তখন আসবাবপত্র হিসেবকে ডেবিট করতে হবে, এখানে নতুন লেখা যাবে না, নতুন লিখলে সেটা ভুল হবে। আর অবশ্যই নগদে ক্রয় করা হয়েছে, নগদ হিসাব ক্রেডিট। অনুরূপভাবে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এখানে পুরাতন কথা লেখা যাবে না, শুধু যন্ত্রপাতি লিখতে হবে। যেহেতু বিক্রি করা হয়েছে, নগদ টাকা কারবারে বৃদ্ধি পেয়েছে, সম্পদ নগদ বৃদ্ধি, আর যন্ত্রপাতি এটা সম্পদ এটা হ্রাস পেয়েছে বিক্রয়ের জন্য। এরপরে 4 নম্বরে, সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা যাবে না। সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খোলা যাবে না যদি ওই আয় অনাদায়ী বা ব্যয় অপরিশোধিত থাকে। অর্থাৎ আয় ও ব্যয় যদি অনাদায়ী থাকে, বকেয়া থাকে, তাহলে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে এটা খোলা যাবে না। যেমন আমরা ক্রয় যদি বাকিতে হয় বা ধারে বিক্রয় হয় বা বাকিতে বিক্রয় হয়, এটা কিন্তু আমরা ব্যক্তি প্রতিষ্ঠানের নামে লিখি, দেনাদার পাওনাদার লিখি। কিন্তু এইটা ছাড়া সাধারণ আয় ব্যয়ের ক্ষেত্রে কখনোই দেনাদার পাওনাদার লেখা যাবে না। সেক্ষেত্রে কিভাবে লেনদেনটা আমি লিখবো, জাবেদা দেব? এখানে দেখো 3টি উদাহরণ নিয়ে আসা হয়েছে। 1 নম্বর, কর্মচারী জামিনকে বেতন প্রদান। এখানে দিয়েছি কর্মচারীর জামিনকে বেতন, এই জামিনের নাম কিন্তু এখানে লেখা যাবে না, এখানে লিখতে হবে বেতন হিসাব, কারণ কারবারে গুরুত্বপূর্ণ একটা ব্যয়ের খাত সেটা হচ্ছে বেতন। এখানে বেতন হিসাবকে ডেবিট করতে হবে, আর নগদান হিসাব অবশ্যই ক্রেডিট হবে, কারণ প্রদান করা হয়েছে, নগদ টাকা কমে গেছে। অনুরূপভাবে মনিহারি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য ক্রয়, মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য বিক্রয়।
মনিহারি হিসাব ডেবিট, বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট। যেহেতু মনিহারি এটা আমার একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে দায় বৃদ্ধি পেয়েছে, তো দায় হিসাব ক্রেডিট। এর পূর্বে আমি আলোচনা করেছিলাম যে একটা ব্যয় বা আয় কখন দায় বা সম্পত্তিতে রূপ লাভ করে। সম্পদ তখনই হয় যখন কোনো ব্যয় অগ্রিম প্রদান করা হয়। আমি একটা সূত্র দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে ভালো করে স্মরণ রাখো যে মিললে পরে দায় আর অমিলে সম্পদ। কি মিললে দায় আর কি অমিলে সম্পদ সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম। যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি পরবর্তীতে তোমাদেরকে এর উপরে একটা স্পেশাল একটা আলোচনা করবো ইনশাল্লাহ। তবে আশা করি ইতিপূর্বে লিখে দিয়েছিলাম বোর্ডে, তোমরা তুলেও নিয়েছিলে। যদি এটা তোমরা ফলো করো তাহলে সহজে বুঝতে পারবে। তবুও আমি এখানে সামান্য কিছু আলোচনা করছি নিয়ে যে মিললে দায়। কি মিললে দায়? এখানে দেখো বকেয়া মনিহারি। বকেয়া মনিহারি, মনিহারিটা কি? ব্যয়। আর বকেয়া, তাহলে বকেয়া ব্যয়। তাহলে এখানে ব, এখানে ব, তাহলে ব বা মিললে কি হবে? এটাও ব্যঞ্জন বর্ণ, এটাও ব্যঞ্জন বর্ণ, অতএব মিলে গেলে দায়। আর অমিলে সম্পদ, যেমন মনে করো অগ্রিম মনিহারি, অগ্রিম ব্যয়। তাহলে ব্যয়ের অগ্রিম হলে পরে এখানে মিলে নাই, সরেয়া হচ্ছে স্বরবর্ণ আর ব্যয় হচ্ছে ব্যঞ্জন বর্ণ, প্রথমে ব। অতএব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ হওয়ার কারণে এটা মিলেনি, অতএব এটা সম্পদ। তো এভাবে আমরা সম্পদ বা দায় স্বরবর্ণ ব্যঞ্জনের প্রথম অক্ষর দিয়ে আমরা এটা বের করতে পারি। তবে মনে রাখতে হবে এখানে যে ব্যয়ের নাম লেখা হয়েছে এটা যে ব্যয়, তোমাকে এটা বুঝতে হবে যে মনির একটা ব্যয়। এভাবে যত ব্যয় বকেয়া থাকবে তো সেই ব্যয়টা ধরে নিয়ে বকেয়া হলে সেটা দায়, আর যদি অগ্রিম হয় তাহলে সেটা সম্পদ। আয়ের ক্ষেত্রে অনুরূপ, যদি বকেয়া আয় হয় মেলেনি সম্পদ, আর অগ্রিম আয় হলে মিলে গেছে দায়। তো এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এখানে মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মনিহারি কিনেছি বাকিতে, তাহলে এখানে কিন্তু পাওনাদার লেখা যাবে না। যেমন পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করেছিলাম, পাওনাদারকে ক্রেডিট করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে মনিহারি হিসাব ডেবিট আর বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট করতে হবে। আর একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যে ছাত্রছাত্রীবৃন্দ তোমরা এইখানে খুব বেশি ভুল করো, সেটা হচ্ছে এই ক্রয় কথা থাকলেই তোমরা এখানে ক্রয় হিসাবে ডেবিট করো, কিন্তু এই ক্রয় হিসাব একমাত্র পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, সব ক্ষেত্রে ক্রয় হিসাব হবে না। যদি সেটা স্থায়ী সম্পদ ক্রয় হয় তাহলে স্থায়ী সম্পত্তির নামে ডেবিট করতে হবে, পণ্য ক্রয় হলেই কেবল ক্রয় হিসাব ডেবিট হবে। আর যদি অন্য কোনো স্টেশনারি দ্রব্য বা অন্য কিছু ক্রয় করা হয় তাহলে তার নামে এখানে ডেবিট করতে হবে। এই জিনিসটি মাথায় রাখতে হবে। এরপর 3 নম্বর, তবু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। কমিশন প্রাপ্য হয়েছে মানে এটা আয়ের দফা। আমরা জানি যা প্রাপ্য হওয়া যায় সেটা হচ্ছে আয়, আয়ের বকেয়া এটা। প্রাপ্য মানে এখনো পাইনি কিন্তু আমি পাওনা হয়েছে, আমি পাবো। তো যা পাবো সেটা হচ্ছে একদিকে আয় আর একদিকে সম্পদ, একদিকে আয় আর একদিকে সম্পদ। তো আয় বৃদ্ধি পেলে আয় হিসাব ক্রেডিট, আর যদি সে আয়টা বকেয়া থাকে তাহলে প্রাপ্য আয় হিসাব ডেবিট, এটা সম্পদ। তাহলে প্রাপ্য কমিশন হচ্ছে ডেবিট আর কমিশন আয় হিসাব ক্রেডিট। তো এখানে কিন্তু এই তবু ট্রেডার্স লেখা যাবে না, প্রাপ্য কমিশনের ক্ষেত্রে তবু ট্রেডার্স লেখা যাবে না, এখানে কমিশনটা লিখতে হবে, প্রাপ্য কমিশন লিখতে হবে, কারণ কমিশন একটা বিশেষ একটা আয়ের খাত, এই আয়ের খাতটি উল্লেখ করতে হবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 6 নম্বর, ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নগদ, প্রয়োজনে পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়, তাই এ সকল ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ দফা। আমরা জানি কারবারে পণ্য ক্রয় করার পরে সেটা বিক্রি করা হয়, তো বিক্রয় ছাড়া এই পণ্যটা যে কোনো উপায়ে কারবার থেকে হ্রাস পেলে, এখন কি কি উপায়ে হ্রাস পায় সেটা কিন্তু পরিষ্কার বর্ণনা করা হয়েছে। পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, পণ্য চুরি, পণ্য নষ্ট প্রভৃতি লেনদেনের ফলে পণ্যের পরিমাণ হ্রাস পায়। তো এখন কথা হচ্ছে
এই যে কয়েকটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে, তো সব ক্ষেত্রে কিন্তু ক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা মাথায় রাখতে হবে। সব ক্ষেত্রে পণ্য ব্যবহার করলে ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ করলে সেক্ষেত্রে ক্রয় ক্রেডিট, পণ্য চুরি করলে সেখানে ক্রয় ক্রেডিট, পণ্য নষ্ট হয়ে গেলে পরে সেক্ষেত্রেও ক্রয় ক্রেডিট। তো সব ক্ষেত্রে ক্রয় ক্রেডিট। এখন আমাকে বের করতে হবে যে কোন ক্ষেত্রে কোন হিসাব ডেবিট হবে। 1 নম্বরে আসো, পণ্য ব্যবহার। এখানে দেখো কয়েকটা লেনদেন নিয়ে আসা হয়েছে। 1 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। এই পণ্য উত্তোলন বলতে কি বোঝায়? যে মালিক যে কারবার করে থাকে, একটা নির্দিষ্ট পণ্যের বা পণ্য সমূহের ব্যবসা করে থাকে, তো এই পণ্যগুলো তো মালিকের ব্যক্তিগত প্রয়োজন লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি কারবার থেকে সে পণ্যটা ব্যক্তিগত প্রয়োজনে নেয়, তাহলে সেটা পণ্য উত্তোলন হয়। কারণ এই পণ্যটা যদি বাইরে থেকে কিনতে যায়, তাকে লাভ সহকারে কিনতে হবে। তার যদি কারবারে যদি থাকে, তাহলে সে কিসের জন্য বাইরে থেকে কিনতে যাবে? তো এই কারবার থেকে সে পণ্যটা নিতে পারে, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট হবে। আগেই বলেছি যে পণ্য যে কোনো কারণে বিক্রয় ছাড়া যদি কারবার থেকে চলে আসে, কারবার থেকে চলে যায়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে। দেখো সব ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, 3টে লেনদেনের ক্ষেত্রেই। আর উত্তোলন হিসাবে এখানে ডেবিট, পরবর্তীতে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করা হয়েছে, তার পরবর্তী লেনদেনে বিজ্ঞাপন হিসাব ডেবিট। এখন কোন কোন ক্ষেত্রে একটি হিসাব আসে এটা আমি ডিটেইলস আলোচনা করছি। আমরা জানি যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা দুটি সত্তা। ব্যক্তি এবং মালিক, মালিক এবং কারবার, এটা সম্পূর্ণ আলাদা সত্তা। এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা সত্তা নীতি আছে হিসাব বিজ্ঞানে। এই সত্তা নীতি যদি তোমরা দেখো, তাহলে সহজে জিনিসটা বুঝতে পারবে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা সত্তা। অতএব যদি কারবার থেকে মালিক পণ্য নিয়ে থাকে, তাহলে তার মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্ব কাকে বলা হয়? যে কারবারে মালিকের অধিকার, অর্থাৎ কারবারে মালিক যা দিয়েছে সেটি তার মালিকানা সত্ত্ব। তো কারবারে যদি মালিক কিছু নিয়ে আসে, তাহলে তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। অনুরূপভাবে যদি কারবার থেকে মালিক কিছু উঠিয়ে নেয় কোনো সম্পদ, তাহলে এর জন্য তার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো পণ্য উঠে নেওয়ার জন্য ক্রয় হিসাবটা কমে গেছে, ক্রয় হিসাব ক্রেডিট, আর উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে, মালিকানা সত্ত্ব হিসাব। এটা আমরা জানি দুটি হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব সরাসরি, একটা হচ্ছে মূলধন আর একটা উত্তোলন। মূলধনের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আর আমরা এও জানি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, আর মূলধন সবসময় ক্রেডিট হয়, আর উত্তোলন হিসাব ডেবিট, কারণ এর দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এটা নিশ্চয় বুঝতে পারলে। এরপরে 2 নম্বরে, দোকান হতে পণ্য চুরি হলো। তো এই চুরিটা কিন্তু কারবারের জন্য একটা ক্ষতি, চুরিটা কারবারের জন্য একটা ক্ষতি। তো এই ক্ষতির জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। আর যেহেতু পণ্য চুরি হয়েছে, আর আমরা প্রথম ক নম্বরে আলোচনা করেছি পণ্যের জন্য পণ্য লেখা যাবে না, পণ্যের জন্য ক্রয় হিসাব লিখতে হবে। তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। এখানে বিবিধ ক্ষতি যাবতীয় সম্পদ এবং ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তো এই সূত্র দিক দিয়ে মিলালে পরেও জাবেদা, সঠিক জাবেদা এটাই হয়। এরপরে দেখো পরবর্তীটা, এখানে ক্রয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে কিসের জন্য? কারণ ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে। আমার পণ্যের মূল কাজ হচ্ছে সেটাকে বিক্রি করা, কিন্তু আমি সেটা বিক্রি করিনি, বরঞ্চ এই পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য এই পণ্যটাকে আমি বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেছি। ভোক্তাদের মাঝে পণ্য কিসের জন্য বিতরণ করা হয়? আমরা জানি যে একমাত্র এটাকে প্রচারের জন্য, প্রসারের জন্য, যে আমার পণ্যর পরিচিতি গড়ে তোলার জন্য এটাকে বিজ্ঞাপন হিসেবে ভোক্তাদের মাঝে বিতরণ করা হয়। তো ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ করার দ্বারা আমার বিজ্ঞাপন খরচটা বৃদ্ধি পাবে। এখানে কয়েকটা ব্যয়, বিজ্ঞাপন একটা ব্যয়। এখানে একটা ব্যয় আর একটা ব্যয় রূপ লাভ করেছে, রূপান্তর হয়েছে। যখন পণ্য ক্রয় করেছিলাম ক্রয় হিসাব ছিল ডেবিট, আর এখন যেহেতু ক্রয়টা হ্রাস পাচ্ছে, অতএব ক্রয়টাকে ক্রেডিট করতে হবে আর বিজ্ঞাপনকে ডেবিট করতে হবে। তো এভাবে আমরা পণ্য কারবার থেকে চলে গেলে লিপিবদ্ধ করতে পারি। বর্গীয় জ নম্বর দেখো, প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে
প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য হয়েছে বলে গণ্য করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দফা, একটা লেনদেন। এখানে ছেলেপেলেদের অধিক মাত্রায় ভুল হয়ে থাকে, তো সেই জন্য এখানে বিস্তারিত আমি আলোচনা করছি। একটু মনোযোগ সহকারে সবাই জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রতিষ্ঠান হতে উত্তোলন, এই উত্তোলন অবশ্যই নগদ উত্তোলন। পণ্য থাকলে পরে অবশ্যই পণ্য উল্লেখ থাকে, যেহেতু পণ্য নেই তাহলে এটা নগদ নিয়ে আলোচনা হচ্ছে, এরা বুঝতে হবে। তো প্রতিষ্ঠান হতে উত্তোলন হলে মালিকের ব্যক্তিগত উত্তোলন বোঝাবে। আর ব্যাংক হতে উত্তোলন হলে তা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন হয়েছে বলে গণ্য করতে হবে। দেখো দুটি লেনদেন এখানে আমি নিয়ে আসছি। এক নম্বর হচ্ছে ব্যবসায় হতে উত্তোলন। ব্যবসায়ী হতে উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখানে মালিক উত্তোলন করছে এটা বুঝতে হবে, সেই জন্য উত্তোলন হিসাব ডেবিট আর কারবারি নগদান হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে, তো ব্যাংক থেকে যখন উত্তোলন করা হয়েছে, এই উত্তোলন করে মালিক কিন্তু এটা নেয়নি, কারণ ব্যাংক থেকে দুটি কারণে উত্তোলন করা হতে পারে। এইখানে ছেলেপেলে খুব বেশি ভুল করে এইটাতে। ব্যাংক হতে উত্তোলন, এখানেও যেহেতু উত্তোলন আছে, ভুল করে ছেলেপেলে কোনো উত্তোলনকে ডেবিট দেয়, উত্তোলন হিসেবে ডেবিট করে আর ব্যাংক হিসেবে ক্রেডিট করে। কিন্তু এখানে ব্যাংক হতে উত্তোলন করেছে কিন্তু কারবারের প্রয়োজনে, যদিও উল্লেখ নেই। তো এখানে নগদান হিসাব বৃদ্ধি পাবে, কারবারের নগদ বৃদ্ধি পাবে, আর ব্যাংক তো অবশ্যই হ্রাস পাবে, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখন কথা হচ্ছে যে ব্যাংক থেকে কখন কিভাবে উত্তোলন করলে সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে। সেক্ষেত্রে যদি এখানে থাকে যে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, সেক্ষেত্রে কেবল উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই এখানে বুঝতে পারলে যে কখন নগদান হিসাব ডেবিট এবং কখন উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে ব্যাংক থেকে যদি বলে যে ব্যাংক থেকে কারবারের প্রয়োজনে উত্তোলন অথবা ব্যাংক হতে উত্তোলন, তাহলে সেক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে, কারণ উভয় ক্ষেত্রে কারবারের জন্য উত্তোলন করেছে বুঝতে হবে। আর শুধুমাত্র কেবলমাত্র যদি উল্লেখ থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেক্ষেত্রেই উত্তোলন হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর ব্যবসায় থেকে উত্তোলন যদি থাকে, ব্যক্তিগত প্রয়োজনে বলুক আর না বলুক, সেক্ষেত্রে অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনে বোঝাবে। এই দুটির মধ্যে এই কিছুটা পার্থক্য আছে। তো আশা করি তোমাদের আর সমস্যা হওয়ার কথা না এই ব্যাপারে। এবার 6 নম্বর, পণ্য, নগদ অর্থ, কোন সম্পদ চুরি বা বিনষ্ট হলে বিবিধ ক্ষতি হিসাব নামে লিপিবদ্ধ করতে হবে। এটা আমাদের যদিও কিছুটা আলোচনা হয়ে গেছে। পণ্য যখন কারবার থেকে চুরি হয়ে যায়, বিজ্ঞপ্তি দেওয়া হয়, উত্তোলন করা হয়, সেটা ক্রয় হিসাব ক্রেডিট হয়, ওখানে কিন্তু বিবিধ ক্ষতি আসছিল। তো এরপরে এটা পুনরালোচনা করা হচ্ছে। ক্যাশ বাক্স হতে টাকা চুরি, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, যেহেতু ক্যাশ বাক্স মানে নগদান, নগদান হিসাব ক্রেডিট। নগদ সম্পদ হ্রাস পেয়েছে আর বিবিধ ক্ষতিটা বৃদ্ধি পেয়েছে, ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট। তো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছ যে যখন কারবারের কোনো কিছু নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, এর জন্য বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে, হোক সেটা নগদ অর্থ, হোক সেটা কোনো সম্পদ অথবা পণ্য। এই তিনটি জিনিসই সাধারণত চুরি বা বিনষ্ট হয়ে থাকে, আর এই তিনটির জন্যই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে, সবসময় খেয়াল রাখবে। অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, দেখো 2 নম্বরে আছে অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো। তো আমরা জানি পণ্যের জন্য ক্রয় হিসাব, তো যেহেতু কারবার থেকে পণ্য চলে গেছে, নষ্ট হয়ে গেছে, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট আর বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কারবার থেকে পণ্য, নগদ অর্থ অথবা অন্য কোনো সম্পদ যে কোনো উপায়ে যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় অথবা বিনষ্ট হয়ে যায়, আগুনে পুড়ুক, যে কোনো উপায়ে যদি সেটা কারবার থেকে চলে যায়, সেটা হচ্ছে বিক্রয় ছাড়া এবং যে কোনো বৈধ পন্থা ছাড়া, তাহলে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ কি বলে এটাকে, যেটা আকাঙ্ক্ষা করেনি, আনএক্সপেক্টেড বলা হয়, অপ্রত্যাশিতভাবে যদি কারবার থেকে চলে যায়, তাহলে এর জন্য কি হবে, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। আর
যে জিনিসটা চলে গেল সেটার জন্য ক্রেডিট হবে। নগদ চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিনষ্ট হয়েছে, ক্রয় হিসাব ক্রেডিট। যদি কোনো আসবাবপত্র, যন্ত্রপাতি বা অন্য কোনো সম্পদ চুরি, মণিহারি চুরি হয়ে গেছে, তাহলে মণিহারি হিসাব ক্রেডিট। আসবাবপত্র চুরি হয়েছে, আসবাবপত্র ক্রেডিট। এইভাবে যে কোনো সম্পদ, যন্ত্রপাতি চুরি হয়েছে, যন্ত্রপাতি ক্রেডিট। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোনো কিছু যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এর জন্য বিবিধ ক্ষতি ডেবিট, আর ওই সম্পদ বা ওই জিনিসটাকে পণ্য হলে ক্রয়কে ক্রেডিট করতে হবে। এরপরে দেখো, ব্যাংক সুদ মঞ্জুর বা ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসেবে সরাসরি প্রভাব ফেলবে বলে গণ্য করতে হবে। এই ব্যাংকের সুদ এবং ব্যাংক চার্জ দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন ব্যাংকের সাথে লেনদেন করা হয়, এই দুটি হিসাবে আমাদের মূল ব্যাংক হিসেবের সাথে যোগ দেওয়া হয়ে থাকে। ব্যাংক সুদটা কি আর ব্যাংক চার্জটা কি, এটা আমরা প্রথমে জেনে নিই। ব্যাংক সুদ হচ্ছে আমার নামে বা কারবারের নামে যে ব্যাংকে একটা হিসাব খোলা আছে, এই হিসাবে যদি টাকা জমা থাকে, তাহলে এই জমাকৃত টাকার জন্য টাকার উপরে সুদ হয়, এটা আমার আয়, ওই কারবারের আয়। যখন কোনো, আমি আবারও বলছি, যদি ব্যাংকে টাকা জমা থাকে কারবারের নামে, তাহলে এই জমাকৃত টাকার উপরে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসে এবং এটা হচ্ছে ওই কারবারের আয়। তো যখন কারবারের সুদ হয়ে যায়, তখন সেই সুদটা ওই অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। এটা শুধু ওই অ্যাকাউন্টে যোগ করে থাকে। মনে করো যে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা আছে, এই 1 লক্ষ টাকায় 6 মাস অন্তর বা 6 মাস পরে যে সুদটা হবে, সুদ মনে করা ছিল 500 টাকা, তাহলে এখন আমার ব্যাংকে কত টাকা দেখাবে? 1,05,000 টাকা দেখাবে। নিশ্চয় বুঝতে পেরেছো। অনুরূপভাবে যেহেতু কারবার ব্যাংকে লেনদেন করে, এই লেনদেন করার জন্য সবসময় কি হয়, কিছু খরচ হয়ে থাকে, অর্থাৎ সেখানে চেক ইস্যু করে থাকে কারবার থেকে, সেখানে বারবার যেতে হয়, অর্থাৎ তাদের কিছু চার্জ হয়ে থাকে, তাদের শ্রম ব্যয় আছে, আনুষঙ্গিক কিছু খরচ আছে। খরচের জন্য আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কেটে রাখে, এই জন্য একে বলা হয় ব্যাংক চার্জ। এটা হচ্ছে কারবারের জন্য একটা খরচ। তাহলে ব্যাংক সুদ হচ্ছে কারবারের জন্য একটা আয়, আর ব্যাংক চার্জ হচ্ছে কারবারের জন্য একটা ব্যয়। তাহলে বুঝতে পারছো যে কারবারের আয় হলে ক্রেডিট আর ব্যয় হলে ডেবিট। তো এখান থেকে আমরা সহজেই নির্ণয় করতে পারি যে কোন হিসাব ডেবিট হবে, কোন হিসাব ক্রেডিট হবে। তবে এই দুটি হিসাবের জন্য ব্যাংক হিসাব অবশ্যই ডেবিট ক্রেডিট হবে, দুটি হিসাবের জন্য ব্যাংক হিসাব আসবে। দেখো পরবর্তীতে আমি দুটি উদাহরণ দিচ্ছি। ব্যাংক সুদ মঞ্জুর করলো, অর্থাৎ ব্যাংকে আমার টাকা বৃদ্ধি পেল। তাহলে বৃদ্ধি পেয়েছে কিসের জন্য? ব্যাংক সুদের কারণে। এই ব্যাংক সুদ হচ্ছে একটা আয়বাচক হিসাব, আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। অপরদিকে আমার ব্যাংকে যে জমা টাকা আছে সেটার পরিমাণও বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট। 2 নম্বরে দেখো, ব্যাংক চার্জ ধার্য করলো। ব্যাংক চার্জ ধার্য করার দ্বারা আমার কারবারের যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তো ব্যাংক চার্জ একটা ব্যয়, ব্যয় বৃদ্ধির জন্য ব্যয় হিসাব ডেবিট। আর যেহেতু আমার টাকাটা কেটে নিয়েছে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে, সেজন্য ব্যাংক অ্যাকাউন্ট হবে ক্রেডিট, সম্পত্তি হ্রাস পেয়েছে, অপরদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো আরেকটা লেনদেন এখানে নিয়ে আসা হয়েছে। স্থায়ী সম্পদের মূল্য ব্যবহার বা অন্য কারণে হ্রাস পেলে তা সম্পদের অপচয় হিসেবে গণ্য হয়। স্থায়ী সম্পত্তির আমরা জানি যে স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে বা সময় অতিক্রান্তর সঙ্গে সঙ্গে এর মূল্যটা হ্রাস পায়। আমি ক্লাসে অনেক আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই স্মরণ করে থাকবে যে কোনো স্থায়ী সম্পদ যখন ক্রয় করা হয়, ক্রয় করার সঙ্গে সঙ্গেই ব্যবহারজনিত কারণে বা যদি ফেলেও রাখি, পরবর্তীতে যদি সেটা আমি বাজারে নিয়ে যাই, তাহলে এর দাম কিন্তু কমে আসবে। এই যে মূল্য হ্রাস, এই হ্রাসটা হচ্ছে অপচয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ যদি মূল্য হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবস্থা হিসাব বা সংশ্লিষ্ট সম্পদ নামে ক্রেডিট করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, ভালো খেয়াল করো। দেখো, লেনদেন জাবেদা দাখিলা। লেনদেনটা কি? যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো।
তাহলে এক্ষেত্রে অবচয়টা হচ্ছে কারবারের জন্য একটা ব্যয়। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এনে ব্র্যাকেটে দিতে হবে ওই সম্পত্তির নাম, সরাসরি সম্পত্তি হিসাবকে ক্রিয়েট করা যাবে না, এখানে পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রিয়েট করতে হবে। তো এই পুঞ্জীভূত অবচয় নিয়ে তোমাদের সম্মুখে এর আগে আমি আলোচনা করেছিলাম যে পুঞ্জীভূত অবচয়টা কি। পুঞ্জীভূত অবস্থায় আমি তারপরে তোমাদের রিপিট করছি, যেহেতু অনলাইন ক্লাস, এটা তোমরা ডাউনলোড করে নিয়ে বারবার শুনতে পারবে। যদি এটা বারবার শোনো এবং বোঝার চেষ্টা করো তাহলে সহজে বুঝতে পারবে। ভালো করে খেয়াল করে যে পুঞ্জীভূত অবস্থাটা কি। পুঞ্জীভূত অবচয় হচ্ছে যখন কোনো সম্পত্তির এগেইনস্টে একটা হিসাব খোলা হয়। একটা সম্পত্তি মনে করে 1 লাখ টাকাতে ক্রয় করেছে, এর আয়ুষ্কাল 10 বছর। তাহলে যখন 10 বছর পার হয়ে যাবে তখন কিন্তু এই যন্ত্রপাতি দিয়ে বা এই আসবাবপত্র দিয়ে আর কিছু করা যাবে না, অকেজ হয়ে যাবে। তাহলে 1 লাখ টাকার আসবাবপত্র কিন্তু আমার অকেজ হয়ে যাবে। তো আমার কারবার তো চালাতে হবে, তখন ওই আসবাবপত্র সরা ফেলা দিয়ে নতুন করে আসবাবপত্র নিয়ে আসতে হবে। ওই আসবাবপত্র সরিয়ে নতুন আসবাবপত্র স্থলাভিষিক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, টাকা যদি আগেই গুছিয়ে না রাখি তাহলে টাকা তখন কোথায় পাবো। তো সেই জন্য একদিকে খরচ দেখানো হয় আর একদিকে টাকাটা গচ্ছিত রাখা হয়। গচ্ছিত রেখে 10 বছর, প্রতি বছর যদি 10,000 টাকা গচ্ছিত রাখি, একদিকে খরচ দেখাইলাম আর একদিকে টাকাটা রেখে দিলাম, তাহলে কি হবে, আমার 10 বছর পর 1 লাখ টাকা হয়ে যাবে। ওই 1 লাখ টাকা দিয়ে আমি আবার আসবাবপত্র ক্রয় করতে পারবো। ওই আসবাবপত্র ক্রয়ের জন্য আমাকে নতুন কোনো পরিকল্পনা, লোন বা অন্য কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ এটা খাতওয়ারি একটা তোমার সঞ্চয় করা হয়, এটা একটা সঞ্চিতি, ভবিষ্যৎ ব্যবস্থা আসবাবপত্র ক্রয়ের জন্য। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পুঞ্জীভূত অবচয়কে কিসের জন্য কে করে। পুঞ্জীভূত, পুঞ্জীভূত মানে কি, একে ইংলিশে বলে অ্যাকিউমুলেটেড। অ্যাকিউমুলেট অর্থাৎ জমা রাখা, প্রতি বছর এটা নির্দিষ্ট টাকা জমা রেখে রেখে এটাকে ভারী করা, যেন ওই টাকা দিয়ে পরবর্তীতে ওই সম্পত্তি ক্রয় করতে পারে। এবং এটা একদম ফিক্সড জাবেদা, যা সকল সম্পত্তির ক্ষেত্রে একই জাবেদা হয়, শুধু সম্পত্তির নামটা উল্লেখ করতে হয়। এরপর 6 নম্বর দেখো, যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না, হিসাবে প্রদীয় চেক প্রদান করা হয়। উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। এখানে লেনদেন হয়েছে পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। এখানে চেক পাওয়া গিয়েছে, এখানে কিন্তু চেকের নামে কোনো হিসাব হবে না, ব্যক্তির নামে কোনো হিসাব হবে না। এখানে মূলত ব্যাংক হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। চেক পাইলেই বুঝতে হবে যে সেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে, সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অনুরূপভাবে দেনাদার হতে চেক প্রাপ্তি, যার সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে এক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, দুটি সম্পদ। ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, দেনাদার হ্রাস পেয়েছে। যেহেতু দেনাদার চেক দিয়েছে, আমার টাকা দিয়েছে, আমার টাকাটা ব্যাংকে জমা হয়ে গেছে। তো এইভাবে যদি চেক পাওয়া যায় তাহলে অবশ্যই ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে এবং যে খাত থেকে, যার কাছ থেকে পাওয়া গিয়েছে তাকে ক্রেডিট করতে হবে। এখানে পণ্য বিক্রয় বাবদ পাওয়া গেছে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আবার এই মনে করো না যে রাজীবের নিকট হতে পাওয়া গেছে, রাজীব হিসাবকে ক্রেডিট করে, তা কিন্তু না। কারণ এখানে মূল হিসাব হচ্ছে বিক্রয়, বিক্রয়ের মাধ্যমেই চেকটা পাওয়া গেছে। যদি এমন হতো যে পূর্বে বিক্রয় করা ছিল, সেই বিক্রয়ের টাকা রাজীব আমাকে চেকের মাধ্যমে দিয়েছে, সেক্ষেত্রে রাজীব হতো। কিন্তু এখানে সরাসরি রাজীবের নিকট পণ্য বিক্রি করা হয়েছে এবং সেই বিক্রয়ের টাকাই চেকে পাওয়া গিয়েছে, সেই জন্য ব্যাংক হিসাব তো অবশ্যই ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর এখানে দেনাদার হতে চেক পাওয়া গেছে, এখানে বিক্রয়টা পূর্বে করা হয়েছিল, সাধারণ দেনাদার তার নিকট থেকে চেক পাওয়া গিয়েছে, সেজন্য দেনাদার হিসাব ক্রেডিট হবে। তো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে 9 নম্বর দেখো, ব্যবসায় প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। একটা সর্বজনীন কথা এবং একটা প্রাথমিক একটা দাখিলা আমরা জানি যে মালিক পক্ষ কারবারকে যাই দিবে সেটা হচ্ছে মালিকের মূলধন, মূলধন হিসাব ক্রেডিট হবে। একটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো যে কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। তো যেহেতু মালিক কারবারের হয়ে খরচটা করেছে, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট।
আর বেতন হিসাব হবে ডেবিট। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। যেহেতু মালিক ব্যক্তিগতভাবে কারবারের হয়ে খরচ করেছে, খরচটা কিন্তু কারবার থেকে দেওয়া হয়নি, মালিক পকেট থেকে দিয়েছে, সেজন্য মূলধন হিসাব ক্রেডিট। আর যেহেতু এটা হচ্ছে কারবারের একটা খরচ, সেজন্য বেতন হিসাব ডেবিট। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইখানে মালিক কারবার থেকে টাকাটা নিয়েছে ব্যক্তিগত প্রয়োজনে বাজার করার জন্য। অনুরূপভাবে মালিক অনেকভাবে খরচ করতে পারে, যেমন বাজার খরচ হতে পারে, অথবা ছেলে বা মেয়ের স্কুলের ফি দিতে পারে, বেতন দিতে পারে, টিউশন ফি দিতে পারে, অথবা অন্য যে কোনো খরচ দিতে পারে। হয়তো বিয়ে খেতে যাবে, একটা গিফট দিচ্ছে, 500 টাকা নিয়ে একটা গিফট কিনলো, কারবার থেকে নিয়ে গেল, তাহলে এই ক্ষেত্রে কিন্তু উত্তোলন হবে। তো কারবার থেকে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে যাই দিক, এর জন্য কি করতে হবে, উত্তোলন হিসেবে ডেবিট করতে হবে। এরপর আরো কিছু কিছু খরচ আছে যেটা মালিকের ব্যক্তিগত, এগুলোর জন্য উত্তোলন হিসাব ডেবিট হয়। যেমন আয়কর প্রদান, আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত একটা খরচ, এটি যদি কারবার থেকে প্রদান করা হয় তাহলে আয়কর হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হবে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মালিক যদি কারবারের পক্ষে কোনো খরচ করে তাহলে সেই খরচ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আর যদি মালিক কারবারে কিছু নিয়ে আসে, যে জিনিসটা নিয়ে আসবে তার জন্য ওই হিসাব ডেবিট, পণ্য নিয়ে আসলে ক্রয় হিসাব ডেবিট, এরপরে নগদ নিয়ে আসলে নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র নিয়ে আসলে আসবাবপত্র ডেবিট, ব্যাংকের টাকা সরাসরি কারবারে নিয়ে আসলে ব্যাংক হিসাব ডেবিট। এভাবে যেভাবেই যাই নিয়ে আসুক, যে কোনো সম্পদ নিয়ে আসুক, ওইটা হবে ডেবিট আর মূলধন হিসাব হবে ক্রেডিট। কোনো খরচ মালিক ব্যক্তিগত করলে খরচ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তো নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে দেখো ঢ নম্বরে, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ অর্থ ছাড় পাওয়া ও দেওয়া হয় তা যথাক্রমে পাওনাদার ও দেনাদার হিসাবকে প্রভাবিত করবে। উদাহরণ দিলে সহজে বুঝতে পারবে। এখানে দেখো লেনদেন দেওয়া হয়েছে 10,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। তাহলে দেনা হচ্ছে 9,000 টাকা আর দিলাম কত, 9,000 টাকা। 10,000 টাকা দেনার, 9,000 টাকা দিলাম, তাহলে কম দিলাম কত, 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকাটা কি, তুমি এটা কিভাবে লিপিবদ্ধ করবো? দেনা মানে কি? দেনা মানে হচ্ছে পাওনাদার, আমার কাছে যে টাকা পাবে, কারণ আমার দেনা হয়ে গেছি, তো দেনা হচ্ছে পাওনাদার। তো যেহেতু পাওনাদারকে শোধ করে দিচ্ছি, পাওনাদারের হিসাবে এখানে রাখতেছি না, পূর্ণ নিষ্পত্তি কথা উল্লেখ আছে, অর্থাৎ পাওনাদারকে এখানে ডেবিট করতে হবে, 10,000 টাকা দ্বারাই ডেবিট করতে হবে। আর তাকে দিচ্ছি কত টাকা, 9,000 টাকা, এই জন্য নগদান হিসাবে হবে 9,000 টাকা। আর যে টাকা দিচ্ছি না, ছাড় পাচ্ছি, এখানে পূর্ণ নিষ্পত্তি মানে তার সঙ্গে আর কোনো ঝামেলা থাকতেছে না, কোনো ঝামেলা নাই পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে 1,000 টাকা কিন্তু এখানে আমি ছাড় পাচ্ছি, এখানে প্রাপ্ত বার্তা হিসাব ক্রিয়েট করতে হবে। এখানে প্রাপ্ত বার্তা একটা আয়, নগদান একটা সম্পদ, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, নগদান একটা সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট, আর পাওনাদার একটা দায়, দায় হ্রাস পেয়েছে ডেবিট। তো এভাবে আমরা যাবে দিতে পারি। এরপরে দেখো, দেনাদার হতে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রাপ্তি মানে পাওয়া গিয়েছে। তো দেনাদার একটা সম্পদ, আমি তার কাছে টাকা পাইতাম, তো সে আমাকে পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা দিয়েছে। পূর্ণ নিষ্পত্তি মানে এমন কিছু না, মানে ফুল সেটেলমেন্ট। তার সাথে বলে যে ছাড় দিয়ে মাপসাপ করে দিয়ে যেটা পাইছে, 500 টাকা মাপ করে দিছি, তাহলে তার কাছ থেকে পাইলাম কত, নগদে 6,500 টাকা। তো নগদান হিসাব 6,500 টাকা। আর যেটা পাইলাম না, ঠিক আছে, ছাড় দিলাম, যেটা মাফ করে দিলাম, এর জন্য প্রদত্ত বার্তা হিসাব ডেবিট। যেহেতু ছাড় দিয়েছি, তেমন কারোর জন্য একটা খরচ ব্যয় বৃদ্ধি পেয়েছে, প্রদত্ত বার্তা ডেবিট। আর দেনাদার 7,000 টাকা ক্রেডিট। আগে তার কাছে 7,000 টাকা পাইতাম, এখন 7,000 টাকা পূর্ণ নিষ্পত্তি ক্রেডিট করে দিতে হবে। তাহলে 7,000 টাকার মধ্যে 6,500 টাকা পাইলাম নগদান হিসাব ডেবিট, আর প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 500 টাকা। তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এইভাবে যখন দেনার পূর্ণ নিষ্পত্তিতে পাওনার পূর্ণ নিষ্পত্তিতে উল্লেখ থাকে, তখন সব ক্ষেত্রে এই জাবেদাটি হবে। পূর্ণ নিষ্পত্তি থাকলে সেক্ষেত্রে প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা থাকে। আর সবসময় খেয়াল রাখবে,
প্রাপ্ত বার্তা আয়, এরা হবে ক্রেডিট, আর প্রদত্ত বার্তা হচ্ছে ব্যয়, এটা হবে ডেবিট। এটা সবসময় খেয়াল রাখবে, তাহলে ভুলটা হবে না। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমার আলোচনা এখানেই শেষ। তো সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি তোমাদের দেখে ভালো লেগেছে। তো এরকম আরো নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে করবো ইনশাল্লাহ। তোমরা মনোযোগ সহকারে এটা দেখতে থাকো। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি এটা সলিউশন করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।